especially the girl child, at night time, they should not be allowed to come out in the outside. গভর্নমেন্টের পলিসি এটা যে মেয়েরা যেন রাত্রিবেলা না বেরোয়। কারণ মেয়েরা যদি রাত্রিবেলা না বেরোয় তাহলে রাত্রে আপনি মহিলা ডাক্তার কী করে পাবেন, মহিলা নার্স কী করে পাবেন, এর কোনো উত্তর নেই। স্যার মাননীয় বলেছেন যে পুলিশ তো আর বাড়ি বাড়ি গিয়ে বসে থাকবে না। আপনার কি মনে হয় তিনি এই বক্তব্যের মাধ্যমে কী বোঝাতে চাইছেন? আরে বাবা, পুলিশের বাড়ি গিয়ে না, কিন্তু পুলিশ যদি একটা এখানে যদি মানে দৃষ্টান্তমূলক একটা শাস্তি দিতে পারতো তাহলে এই ঘটনা ঘটতো না। এরা পরজীবী, এরা জানে যে আমরা যদি এখানে তেল না মারতে পারি এখানে আমরা কাজ পাবো না ইত্যাদি। এদের কোনো ক্যালিবার নেই। দেখুন, যাদের ক্যালিবার ছিল তারা স্টেট ছেড়ে বেরিয়ে চলে গেছে। যেমন ধরুন জিৎ এখন হিন্দিতে কাজ করছে, জিউজন গুপ্ত হিন্দিতে কাজ করছে, প্রসেনজিৎ পর্যন্ত হিন্দিতে কাজ করছে। যারা বাংলা ভাষাটাও ভালো করে বলতে পারে না সেগুলো এখানে পড়ে আছে এবং তারা এই পরজীবীর মতো বিহেভিয়ার করছে আর কি। যারা ধর্ষক, যাদের নাকি সমাজের নিয়ম আছে যে ধর্ষণ করলে সে স্বর্গে যাবে, ঠিক আছে, এই ধরনের যে মানুষ যারা আছে সমাজে বাস করছে সেই মানুষগুলোকে আরও বেশি উৎসাহিত ধর্ষণে করার জন্য উনি এই ধরনের কথাবার্তাগুলো বলেন। শরিয়া ল যেখানে নাকি মহিলারা যদি অভিযোগ করেন যে আমার ধর্ষণ হয়েছে, উল্টে তাকে 50টা করে বেত মারা হবে। আমরা মোটামুটি সেই দিকে যাচ্ছি। আমরা তখন মমতা ব্যানার্জি বলছিলেন পাশে অরূপ বিশ্বাস ছিল, তো জানে যে এর বিরুদ্ধে কিছু বললেই অরূপ বিশ্বাস কাল থেকে কাজ বন্ধ করে দেবে। টিভি সিরিয়ালে কাজ করে খায়, এরা তো নিজের থিয়েটার পার্সোনালিটি বলে, ওই থিয়েটারে একটা কাকও গিয়ে বসে না। তো ওই যখন নাকি ওই করে খায় ওই টিভি সিরিয়ালে, ওটাও বন্ধ হয়ে যাবে। আমাদের দেশে একসময় মহিলারা মাথায় ঘোমটা দিত না। 1192-তে যখন নাকি এই আপনার মোহাম্মদ ঘড়ি এসে আমাদের দেশে আক্রমণ করে, তারপর থেকে আমাদের দেশে এই ঘোমটা প্রথা চালু হয়। সেখান থেকে আপনার হিজাব প্রথা বলা, আজকে বলা হচ্ছে যে রাত্রিবেলা বেরোনো হবে না। এটা কি ঢাকা নাকি? স্যার, দুর্গাপুর মেডিকেল কলেজের গণধর্ষণের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এত রাতে মেয়েদের বাইরে বেরোনো উচিত নয়। আপনি কি মনে করেন? দেখুন, এটা তো প্রথমবার না, এর আগে আলাপন বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন। আলাপন বন্দ্যোপাধ্যায় একটা রিপোর্ট পেশ করেছিলেন। ফলে এটা গভর্নমেন্টের পলিসি এটা যে মেয়েরা যেন রাত্রিবেলা না বেরোয়। কারণ মেয়েরা যদি রাত্রিবেলা না বেরোয় তাহলে রাত্রে আপনি মহিলা ডাক্তার কী করে পাবেন, মহিলা নার্স কী করে পাবেন, এর কোনো উত্তর নেই। আর দ্বিতীয়ত এই কথা যদি বিজেপির কেউ বলতো, আমাদের দিলীপবাবু, শুভেন্দুবাবু বা আমাদের শ্রমিকবাবু, এরা যদি কেউ বলতো এই এতক্ষণে এই কলকাতার এই মাকু সব বুদ্ধিজীবী যারা আছে, সব বিকমে সেকেন্ড ক্লাস মাল, এরা সব বেরিয়ে এসে শুরু করে দিত মনুসংহিতা এই বলেছে, চারবাক এই বলেছে ইত্যাদি ইত্যাদি করে রাস্তায় নেমে যেত। কিন্তু আজকে যেহেতু নাকি তাদের ইকোসিস্টেমের একজন বলছে এই কথা, অতিবাম ইকোসিস্টেমের, সবাই চুপ করে বসে আছে। এটা সভ্য দেশ একটা। আমাদের দেশে একসময় মহিলারা মাথায় ঘোমটা দিত না। 1192-তে যখন নাকি এই আপনার মোহাম্মদ ঘড়ি এসে আমাদের দেশে আক্রমণ করে, তারপর থেকে আমাদের দেশে এই ঘোমটা প্রথা চালু হয়। সেখান থেকে আপনার হিজাব প্রথা বলা, আজকে বলা হচ্ছে যে রাত্রিবেলা বেরোনো হবে না। এটা কি ঢাকা নাকি? অদ্ভুত অসভ্যতা চলছে দেশে। স্যার, এর আগেও মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেছে যে শরীর থাকলে যেমন সর্দি কাশি হয়, তো তেমন একটু ধর্ষণ হতে পারে। একজন মহিলা মুখ্যমন্ত্রীর থেকে আমরা এই ধরনের কথা আশা করতে পারি? আপনি দেখুন, যারা করছে না সব দুধেল গাই। পার্ক স্ট্রিট যে করেছিল সে দুধেল গাই। তারপর আপনি কামদুনি যারা করেছিল তারা দুধেল গাই। মধ্যমগ্রামে দুধেলরা করেছিল, তারা এখন ছাড়া পেয়ে মধ্যমগ্রামে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। লালগোলা না গেদে ওখানে একটা ঘটনা ঘটেছিল, সেখানে দুধেল গাই। এখন উনি তো বলছেন যে দুধেল গাই যদি হয় তাহলে তারা লাথি মারলে সেই লাথি খেতে হবে। কিন্তু লাথিটা আমরা কেন খাবো? সাধারণ মানুষ কেন লাথি খাবো? লাথি আপনারা খান, আপনারা তৃণমূলের যারা কর্মী আছে, যারা গুন্ডা আছে, যারা কোটি কোটি টাকা কামাচ্ছেন তারা খান। একটা আমি বলছি অত্যন্ত অসভ্য একটা রাজত্ব চলছে আর কি, এইটুকুই বলতে পারি আমি। স্যার, দুর্গাপুরে এই অমানবিক ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করলেও এখনও অধরা মূল অভিযুক্ত। এটা পুলিশের ব্যর্থতার রূপে দেখছেন কি? দেখুন, বাংলাদেশে চলে গেছে, হয়তো বাংলাদেশে চলে গেছে। কী করে এরা আধার কার্ড বাংলাদেশে চলে গেছে বলছেন? হ্যাঁ, হতে পারে বাংলাদেশে চলে যাবেন। আপনি পার্ক স্ট্রিটেরও ধরা পড়েছে, সে ইরাক না ইরানে বসে আছে। পার্ক স্ট্রিটে যে সেই ইরাক না ইরান না সৌদি আরব কোথায় বসে আছে, সে দেখুন কোথায় পালিয়ে চলে গেছে। 2 দিন সময় দিয়েছে তাকে। এখানে তো কাউকে অ্যারেস্ট করা হয় না। এই আমাদের খগেন্দা মার খেলো, 2 দিন পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি। সব দুধেল গাই। তো দুধেলদার রাজত্ব চলছে, এখানে এরকমভাবেই চলে। স্যার, মাননীয় বলেছেন যে পুলিশ তো আর বাড়ি বাড়ি গিয়ে বসে থাকবে না। আপনার কি মনে হয় তিনি এই বক্তব্যের মাধ্যমে কী বোঝাতে চাইছেন? আরে বাবা, পুলিশের বাড়ি গিয়ে না, কিন্তু পুলিশ যদি একটা এখানে যদি দৃষ্টান্তমূলক একটা শাস্তি দিতে পারতো তাহলে এই ঘটনা ঘটতো না। আগের ঘটনাগুলি ঘটতো না। আমি বলছি তো, প্রথমে উনি ওই দুধেলটাকে না ধরে ওই আপনার
ওই পার্ক স্ট্রিটে, সে দুধেলকে পাঠিয়ে দিলেন উনি দুবাইতে, এবং দুধেলের যে গার্লফ্রেন্ড তাকে উনি করে দিলেন এমপি। মানে আমি নুসরাত জাহানের কথা বলছি, নুসরাত জাহানের আগের বয়ফ্রেন্ড ছিল যে রেপ করেছিল পার্ক স্ট্রিটে, সে এখন দুবাইতে বসে আছে, নুসরাত জাহান হয়ে গেল এমপি। তো এরপর তো এইসব যদি ঘটনা ঘটে তাহলে তো এখানকার যারা রেপিস্ট আছে তারা তো মানে আনন্দে মানে ধেই ধেই করে নেচে বেড়াবে। তো সেটাই হচ্ছে, পুলিশকে তো সবার পিছনে যেতে হবে না, পুলিশকে সবার পিছনে যেতে হবে না, কিন্তু প্রশাসন চাই এই জিনিস ওখানে করুক। তো এই আপনার উত্তরপ্রদেশে গুলি মেরে নামিয়ে দেবে। উত্তরপ্রদেশে এখনও একটা দুটো যে হয় না তা না, কিন্তু উত্তরপ্রদেশে দেখুন ওরা কিন্তু অ্যাকশান নিচ্ছে। আগে ভয়ঙ্কর ছিল এই উত্তরপ্রদেশ, আর সেই উত্তরপ্রদেশ আজকে প্রত্যেকটা মানুষ ভয় পায়, টন্টিটকিরি করতে ভয় পায় পর্যন্ত। অনেক বুদ্ধিজীবীরা উত্তরপ্রদেশ বা ত্রিপুরা কোথাও একটা ধর্ষণকাণ্ড হলেই তারা সোশ্যাল মিডিয়ায় একদম হল্লে পড়ে যায়, কিন্তু যখনই বাংলায় হয় তাদের মুখে কেন ফুল পড়ে যায়? আরে এরা সব হলো এরা পরজীবী, এরা জানে যে আমরা যদি এখানে তেল না মারতে পারি এখানে আমরা কাজ পাবো না ইত্যাদি। এদের কোনো ক্যালিবার নেই। দেখুন যাদের ক্যালিবার ছিল তারা স্টেট ছেড়ে বেরিয়ে চলে গেছে। যেমন ধরুন জিৎ এখন হিন্দিতে কাজ করছে, জিউজন গুপ্ত হিন্দিতে কাজ করছে, প্রসেনজিৎ পর্যন্ত হিন্দিতে কাজ করছে। যারা বাংলা ভাষাটাও ভালো করে বলতে পারে না সেগুলো এখানে পড়ে আছে, এবং তারা এই পরজীবীর মতো বিহেভিয়ার করছে আর কি। তো পরজীবী হলে তো তাকে তো মাথা নিচু করে থাকতেই হবে। এর আগে যখনই ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ দেওয়ার একটা কথা বলেছেন বয়সের অনুপাতে ক্ষতিপূরণ দেওয়া হবে। একজন মহিলা মুখ্যমন্ত্রীর থেকে এই ধরনের কথা, তিনি আদৌ কি মহিলাদের নিয়ে চিন্তিত? দেখুন এটা উনি খুব ভোটের দিকে তাকিয়ে করছেন। উনি এই কাজটা করছেন এই কারণে, কারণ জানেন যে উনি এই কাজগুলো করলে যারা ধর্ষক, যাদের নাকি সমাজে নিয়ম আছে যে ধর্ষণ করলে সে স্বর্গে যাবে, ঠিক আছে, এই ধরনের যে মানুষ যারা আছে সমাজে বাস করছে সেই মানুষগুলোকে আরও বেশি উৎসাহিত ধর্ষণে করার জন্য উনি এই ধরনের কথাবার্তাগুলো বলেন। তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে একটার পর একটা ধর্ষণকাণ্ড ঘটেই চলেছে, কিন্তু মুখ্যমন্ত্রী তেমন কোনো স্টেপ নিচ্ছেন না। সেটা হবেই যদি নাকি দেখুন আফগানিস্তানে কোনো মহিলার উপর যদি ধর্ষণ করা হয়, বা ধরুন আপনার সিরিয়ায়, তো শাস্তি ওই মহিলাকে দেওয়া হয় ওই মহিলা অভিযোগ করলে। আস্তে আস্তে এখানে দেখা যাচ্ছে যে তোমরাও এই পশ্চিমবঙ্গকে আমরা আফগানিস্তান বানিয়ে দিচ্ছি, সিরিয়া বানিয়ে দিচ্ছি। বারবার যেটা অভিযোগ ওঠে যে মুখ্যমন্ত্রী কোনোভাবে শরিয়া ল সেটা পশ্চিমবঙ্গে চালু করতে চলেছেন, আপনিও কি সেই দিকেই বলছেন? হ্যাঁ সেটাই তো বলছি, শরিয়া ল যেখানে নাকি মহিলারা যদি অভিযোগ করেন যে আমার ধর্ষণ হয়েছে, উল্টে তাকে 50টা করে বেত মারা হবে। আমরা মোটামুটি সেই দিকে যাচ্ছি, আমরা সেই দিকে যাচ্ছি। এখানে মহিলাদের উপর এখন দোষারোপ করা হচ্ছে। আগামী দিনে আমি বলছি আগামী দিনে এই রাজত্ব যদি চলে, ওই মহিলারা অভিযোগ করলে তাদের বেত দিয়ে মারা হবে, যেমন সিরিয়াতে হয়, যেরকম আপনার ইয়েমেনে হয়, যেরকম আপনার আফগানিস্তানে হয়। মুখ্যমন্ত্রী শাসনে বারবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্গাপুরের ঘটনা তার অন্যথা নয়, আর এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গা এবং মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করছেন কুণাল ঘোষ। কী বলবেন? আরে ও ছেঁচড়া লোক, ওর কথা বলবেন না তো। ওর কথার কোনো ঠিক নেই। ও এখন টিকে থাকার জন্য ওকে একসময় 3 বছর জেল খাটিয়েছিল, সেই জন্য ও জানেন তো সবাই জেলে গেছে, সবাইকে সিবিআই ইডি পাঠিয়েছে, একমাত্র কুণাল ঘোষকে জেলে পাঠিয়েছিল মমতা ব্যানার্জি। তো সেই জন্য ও ভয় পায় যে একটু এদিক ওদিক কথা না বললে যদি আবার জেলে পাঠিয়ে দেয়, সেই ভয় হয়তো পায়। তো তিনি এমন কোন দিকটি মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পেলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন দিকটি দেখে আপনার মনে হয় যে তিনি এই প্রসঙ্গ তুলছেন? না আমি বলছি তো, এই লোকটার কথার কোনো দামই নেই। যে লোকটা 3 বছর জেল খেটে এসছে, আমরা যদি তার কথায় আমরা যদি টিপ্পণী দিই, তাহলে তো সবার এই জেল থেকে যত আসামি বেরোবে সবার কথায় টিপ্পণী দিতে হয়। এবং তাও কে জেলে পাঠিয়েছে না, ওর দলই ওকে জেলে পাঠিয়েছে। একসময় মমতা ব্যানার্জির সম্বন্ধে কত আজে বাজে কথা বলতো, এখন উল্টো কথা বলছে। তাই এই লোকটার কথার দাম কী আছে? তো আপনি বলছেন শুধুমাত্র 26-এর ভোটে কোনো একটি পজিশন পাওয়ার লোককে তিনি এইসব বলছেন? ওকে দেবেও না, ওকে গাধার মতো খাটাচ্ছে, ওকে এতদিনও দেয়নি, আগামী দিনেও দেবে না। স্যার, মুক্তাকির সাংবাদিক বৈঠকে মহিলাদের ঢুকতে না দেওয়া নিয়ে বিতর্ক চরমে উঠেছিল। আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুক্তাবির দাবি, প্রযুক্তিগত কারণে মহিলাদের আগের সাংবাদিক বৈঠকে ডাকা হয়নি। এরপরে রবিবার মহিলা সাংবাদিকদের আমন্ত্রণ জানাবেন তিনি, এবং বিতর্কের হাত থেকে বাঁচতেই কি এমন সিদ্ধান্ত? আপনি কি মনে করছেন? একটা কথা বলছি, যারা এই প্রশ্নগুলো করে তাদের জিজ্ঞেস করবেন যে আমাদের এখানে যে ওই কী বলে শুক্রবার দিন যে নামাজ পড়ে, নামাজে মহিলাদের অ্যালাউ করা হয়? কোথাও কোনো খ্রিস্টান বা কোনো মুসলিম অর্গানাইজেশনের পুরোহিত পজিশনে কোনো মহিলারা বসতে পারেন না। তো মহিলাদের তো অনেক জায়গায় ওইসব ধর্মে, যেখানে বিজেপির যে প্রথম দুর্গাপুজো হয়েছিল এখানে আপনার ইজেসিসিতে, যে মহিলা পুরোহিত ছিলেন সেই মহিলার পদবী ছিল মণ্ডল, এবং তিনি ছিলেন একজন মহিলা, পুরুষও না। ফলে আমাদের ধর্মে এটা আছে। আমাদের ধর্মে আপনি দেখবেন যে ওই যখন নাকি
ওই শঙ্করাচার্যর সঙ্গে বিতর্ক হয়েছিল, সেই বিতর্কে মুন্ডন মিশ্রের যে স্ত্রী তিনি ওখানে যাচ্ছিলেন। তো এবার হলো আমরা একরকমভাবে ভাবি, কিন্তু ওরা আরেক রকমভাবে ভাবে। এবার যারা নাকি নিজের ধর্মের মানে মিনিমাম কাজ, আমাদের লক্ষ্মী পুজো আমাদের মায়েরা করে, সরস্বতী পুজো মায়েরা করে, দুর্গা পুজো মায়েরা করে, সেখানে আজকে যাদের ধর্মে ঢোকাই নিষেধ মসজিদে, যাদের চার্চে পুরোহিত হতে পারবে না, প্রিস্ট হতে পারবে না, তো তাদের গিয়ে প্রশ্নগুলো জিজ্ঞেস করুন, আমাদের কেন জিজ্ঞেস করছেন? তখন নারী অধিকার নিয়ে বিভিন্ন বুদ্ধিজীবীরা বাংলার প্রশ্ন তুলেছিলেন। আপনি যেটি বললেন যে ওরা বুদ্ধিজীবীর থেকে অন্য কোনো একটা ক্যাটাগরিতে বেশি পড়ে, কিন্তু যখন এই দুর্গাপুরের ঘটনা ঘটলো তাদের কাউকেই দেখা যাচ্ছে না। ওকে দেখা গেলে অরূপ বিশ্বাস, যখন মমতা ব্যানার্জি বলছিলেন পাশে অরূপ বিশ্বাস ছিল, তো জানে যে এর বিরুদ্ধে কিছু বললেই অরূপ বিশ্বাস কাল থেকে কাজ বন্ধ করে দেবে। টিভি সিরিয়ালে কাজ করে খায়, এরা তো নিজের থিয়েটার পার্সোনালিটি বলে, ওই থিয়েটারে একটা কাকও গিয়ে বসে না। তো ওই যখন নাকি ওই করে খায় ওই টিভি সিরিয়ালে, ওটাও বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য এরা কোনো প্রতিবাদ করে না আর কি।